ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নলেজ হোম। আমরা নলেজ হোমে বিভিন্ন ধরনের পিএসসি এবং আদার্স যে এক্সামগুলি আছে সেগুলোর ক্লাস অলরেডি শুরু করে দিয়েছি এবং মেনলি আমাদের যে ভিডিওগুলো বানানো হচ্ছে ফোকাস করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশনকে। এবং আজকের আমাদের যে ডিসকাশন সেটা 2014 সালের ডাব্লিউবিসিএসের যে কনস্টিটিউশনের পেপারটি সেটা নিয়ে সম্পূর্ণভাবে ডিসকাস করা হয়েছে। তো আজকের ক্লাসটা দেখো এবং তোমাদের যদি মনে হয় যে এই চ্যানেলটি তোমাদের অনেকটি কাজে লাগবে, তোমরা এটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ডসদের সঙ্গে এটা শেয়ার করবে। তো আমি একে একে আলোচনা করছি নেক্সট যে সমস্ত যে কোয়েশ্চেনগুলো এসেছিলো 2014 সালে পলিটি থেকে, তার একে একে কোয়েশ্চেনগুলো আমি আলোচনা করব সব। প্রথম কোয়েশ্চেনটা দেখো যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অ্যামেন্ডমেন্টস অ্যাডেড দ্য ওয়ার্ড সেকুলার টু দ্য প্রিয়াম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। আচ্ছা, প্রথমে এটা তোমাদের জেনে রাখা দরকার যে প্রিয়াম্বেল, যে আমাদের সংবিধানে প্রিয়াম্বেল এটা একবারই চেঞ্জ করা হয়, অর্থাৎ প্রিয়াম্বেল অ্যামেন্ডমেন্ট হয় একবারই এবং সেটা হয় 1976-এ। এটা অ্যামেন্ডমেন্ট অর্থাৎ 42nd অ্যামেন্ডমেন্টের দ্বারা এই অ্যামেন্ডমেন্টটি করা হয়েছিল। তোমরা সকলে জানবে এই 42nd অ্যামেন্ডমেন্টকে বলা হয় মিনি কনস্টিটিউশন। এবং এই সময়ে তিনটি প্রধান ওয়ার্ডকে চেঞ্জ করা হয় এবং ইনক্লুড করা হয় তিনটি ওয়ার্ডকে, যেটা হচ্ছে সোশ্যালিস্ট, সেকুলার অ্যান্ড ইন্টিগ্রিটি। এই তিনটি ওয়ার্ডকে প্রিয়াম্বেলের অন্তর্গত করা হয় এই 1976-এ। এবং পূর্বে ছিল আমাদের যে সভেরিন আর ডেমোক্রেটিক রিপাবলিক, এবং পরবর্তীকালে এই ওয়ার্ডগুলো যোগ করার পরে হয় আমাদের প্রিয়াম্বেলে যে আমাদের সংবিধানকে এইভাবে ব্যাখ্যা করা আছে যে সভেরিন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক রিপাবলিক। এবং আরেকটা জিনিস যেটা তোমাদেরকে মনে রাখতে হবে যে এই সময়ে একটা ওয়ার্ডকে রিমুভ করা হয় এবং সঙ্গে যোগ করা হয়, যেটা হচ্ছে যেটা ইউনিটি অফ নেশন, এটাকে রিমুভ করে যোগ করা হয়েছে ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশন। তোমরা এই জিনিসটা মনে রাখবে। আর 44th অ্যামেন্ডমেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা হয়েছিল 1978-এ। 1976-এ অনেক কিছু চেঞ্জ করে কনস্টিটিউশনকে অনেক পরিবর্তন করা হয়, যেটা পরবর্তীকালে আবার 1978-এ 44th অ্যামেন্ডমেন্টে পুনরায় আবার কনস্টিটিউশনের আগের রূপে ফিরিয়ে নিয়ে আসা হয়। এই আর্টিকেলে ডিসকাস করা হয়েছে, দেখো এই আর্টিকেলটি এখানে কোশ্চেন আছে যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডেসক্রাইবস ইন্ডিয়া অ্যাজ এ, আমাদের কনস্টিটিউশনে ইন্ডিয়াকে কীভাবে ডিসক্রাইব করা আছে। তো আর্টিকেল 1 তোমরা জানো যে আর্টিকেল 1-এ এটা আলোচনা করা আছে যে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত অ্যাজ এ ইউনিয়ন অফ স্টেটস। এটা আর্টিকেল 1-এ বলা হয়েছে যে ফেডারেল অফ স্টেটের পরিবর্তে বলা হয়েছে ইন্ডিয়াকে যে ইন্ডিয়া ইজ ইউনিয়ন অফ স্টেটস। তো তোমরা এটা দেখো যে ইউনিয়ন অফ স্টেটস এটা অ্যান্সার হবে, এটা অ্যাকচুয়ালি আর্টিকেল 1-এ। তো তোমরা এটা জিনিসটা মাথায় রাখবে। আর নেক্সট আর্টিকেল হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং চ্যাপ্টার প্রভিশনস হ্যাজ বিন ডেসক্রাইবড অ্যাজ দ্য সোল অফ দ্য কনস্টিটিউশন। আমাদের কনস্টিটিউশনের সোল কোনটাকে বলা হয়, কোন চ্যাপ্টারটাকে, এটা এখানে কোশ্চেন দেওয়া ছিল। তো এটা অ্যান্সার হবে প্রিয়াম্বেল, অর্থাৎ প্রিয়াম্বেলটাকে আমাদের কনস্টিটিউশনের সোল হিসাবে ব্যাখ্যা করেছেন। এবং পণ্ডিত ঠাকুরদাস ভার্গব তিনি একজন কনস্টিটিউশন অ্যাসেম্বলির মেম্বার ছিলেন এবং তিনি বলেছিলেন যে প্রিয়াম্বেল ইজ দ্য সোল অফ দ্য কনস্টিটিউশন। এবং সঙ্গে তিনি এটাও বলেছেন যে ইট ইজ দ্য কি টু দ্য কনস্টিটিউশন অ্যান্ড ইট ইজ এ জুয়েল সেট ইন দ্য কনস্টিটিউশন। তাই তিনি পণ্ডিত ঠাকুরদাস ভার্গব এই প্রিয়াম্বেলটাকে এটাকে কনস্টিটিউশনের সোল হিসাবে ব্যাখ্যা করেছিলেন। নেক্সট দেখো যে দ্য পাওয়ার টু ফর্ম নিউ স্টেট অর চেঞ্জ দ্য বাউন্ডারি অফ দ্য এক্সিস্টিং স্টেটস রেস্ট উইথ, এটা আমাদের কনস্টিটিউশনের যে দুটো স্টেটের মধ্যে যে চেঞ্জ বা নাম পরিবর্তন করা বা বাউন্ডারি অল্টারকেশন এগুলো কে করতে পারে, তো এগুলো অবশ্যই পার্লামেন্ট করতে পারে, যে রাজ্যসভা লোকসভার মধ্যে পাস করে পরে বিল পাস করে পরে এবং দুটো স্টেটের মধ্যে যোগ করা হয় বা দুটো স্টেটের মধ্যে থেকে তো নতুন একটা স্টেট তৈরি করা হয় বা স্টেটের নাম পরিবর্তন করা হয়, এগুলো সবই করা হয় পার্লামেন্টের। তো এখানে আর একটা জিনিস এটা করার আগে তোমাদের এটা বলে দিই যে এটা করতে গেলে অ্যাকচুয়ালি এটা আর্টিকেল 3-তে এটা বলা হয়েছে যে আর্টিকেল 3 অন্তর্গত পার্লামেন্ট চাইলে কোনো স্টেট পরিবর্তন করতে পারবে বা নাম পরিবর্তন করবে বা দুই বা ততোধিক স্টেটকে একত্রিত করে নতুন স্টেটও গঠন করতে পারবে। তো এটা করতে গেলে দুটো প্রভিশন আছে। প্রথমত প্রায়র পারমিশন লাগবে প্রেসিডেন্টের, এবং প্রেসিডেন্ট সেই সমস্ত স্টেটদের, অর্থাৎ যে স্টেটের সঙ্গে নাম পরিবর্তন বা স্টেটের কোনো অংশ নিয়ে নতুন রাজ্য গঠন করা হচ্ছে সেই স্টেটের যারা
অর্থাৎ চিফ মিনিস্টার তাদের সঙ্গে আলোচনা করবেন এবং তাদেরকে জানাবেন, এবং তারা এটা হয়তো মানে বিরোধিতা করতে পারবেন না, তাদেরকে জাস্ট জানানো, এবং তারপরেই প্রেসিডেন্ট আবার পার্লামেন্টকে তার অনুমতি দেবেন যে রাজ্য পরিবর্তন করার ব্যাপারটি। তো নেক্সট তোমরা দেখো, দ্য স্টেট রিকগনিশন কমিশন সেট আপ ইন 1953 কনসিডার দ্য ডিমান্ড ফর লিঙ্গুইস্টিক স্টেটস ওয়াজ হেডেড বাই 1953 সালে যে স্টেট রিকগনিশন কমিশন তৈরি করা হয়েছিল, এটার হেডে কে ছিলেন, অর্থাৎ এই কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? এই কমিশনটা তৈরি করা হয়েছিল সেই সময় ভারতের অনেকগুলি রাজ্য ছিল এবং কেন্দ্রশাসিত অঞ্চলও ছিল, এবং তাদের একত্রিত করে একটা ভাষার ভিত্তিতে স্টেট গঠন করার জন্য একটা কমিশন গঠন করা হয়, এবং সেই কমিশনের চেয়ারম্যান ছিলেন ফজল আলী, এবং সঙ্গে আবার দুজন মেম্বার ছিলেন, তিনি ছিলেন কে এম পানিক্কর আর এইচ এন কুঞ্জরু, এরা ছিলেন সঙ্গে আদার্স মেম্বার। তিনজন মেম্বারের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়, এবং পরবর্তীকালে এই কমিটি তার রিপোর্ট দেওয়া হয়, এবং সেই রিপোর্টের ভিত্তিতে ভারতে টোটাল 14 স্টেট প্লাস 6 ইউনিয়ন টেরিটরি তৈরি করা হয়। তো নেক্সট তোমরা দেখো যে দ্য স্টেট রিকগনিশন অ্যাক্ট 1956, অর্থাৎ 1956 সালে যে স্টেট রিকগনিশন অ্যাক্টে সেখানে কতগুলি স্টেট এবং কতগুলি ইউনিয়ন টেরিটরি ছিল এটা তোমাদের জানতে হবে। যে স্টেট এবং ইউনিয়ন টেরিটরি এটা অ্যাকচুয়ালি ওই এর ভিত্তিতে করা হয়, যেটা ভাষাভিত্তিক যে কমিশন, যে ফজল আলীর নেতৃত্বে, যে একটু আগে আমি বললাম ফজল আলীর নেতৃত্বে যে কমিশনটা গঠিত হয় তার ভিত্তিতে করা হয়, এবং তিনি সুপারিশ করেন, এবং সেখানে বলা হয় যে 14টি স্টেট এবং 6টি ইউনিয়ন টেরিটরি থাকবে। এবং এই কমিশন গঠন করা হয়েছিল 1953 ডিসেম্বরে, এবং পরবর্তীকালে 1955 সেপ্টেম্বরে তিনি তার রিপোর্ট প্রকাশ করেন, এবং 1956 অনুযায়ী এবং ভাষাভিত্তিক কমিশন গঠন করা হয়, এবং অন্ধ্রপ্রদেশ ভাষাভিত্তিক প্রথম রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। নেক্সট দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রোভাইডস ফর, আমাদের কনস্টিটিউশন কি প্রোভাইডস করে না, একটা সিঙ্গেল সিটিজেনশিপ, আমাদের ডুয়েল সিটিজেনশিপ এখানে প্রোভাইড করে না, এটা আমেরিকান কনস্টিটিউশন ডুয়েল সিটিজেন প্রোভাইড করে, স্টেটস নাগরিকদের সিটিজেনশিপ দিবে, আবার সেন্ট্রালও দিবে, অর্থাৎ এটা ফেডারেল স্ট্রাকচারের অন্তর্গত। আবার আমাদের সংবিধানে শুধুমাত্র সিঙ্গেল সিটিজেনশিপ রেফার করা আছে। নেক্সট তোমরা দেখে নাও যে ইন্ডিয়া বোরোড দ্য আইডিয়া অফ ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি ফ্রম দ্য কনস্টিটিউশন। ডাইরেক্টিভ প্রিন্সিপাল অর্থাৎ নির্দেশমূলক নীতিসমূহ ইন্ডিয়া কোথা থেকে গ্রহণ করা হয়েছে, এটা গ্রহণ করা হয়েছে দ্য রিপাবলিক অফ আয়ারল্যান্ড থেকে এই ডিপিএসপিটা নেওয়া হয়েছিল, এবং প্রথমে ডিপিএসপি ছিল 13, এবং পরবর্তীকালে আরও কিছু ডিপিএসপি যোগ হয় 6টি, এবং এই ডিপিএসপি এগুলো রাজ্যের নির্দেশমূলক নীতি। নেক্সট তোমরা দেখে নাও যে হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন ডাজ কনসেপ্ট অফ ওয়েলফেয়ার স্টেট ফাইন ইলাবোরেশন। নিম্নের কোনটি কনস্টিটিউশনের যে পার্টগুলি আছে, এই প্রিয়াম্বেল, ফান্ডামেন্টাল রাইটস, ডাইরেক্টিভ প্রিন্সিপাল, এগুলোর মধ্যে কোনটি ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্টটা নিহিত আছে এগুলোর মধ্যে? তো ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি, এগুলোর মধ্যে ওয়েলফেয়ার স্টেটের যে মেন প্রধান জিসটা ওয়েলফেয়ার স্টেট, সেটা নিহিত করা আছে সম্পূর্ণভাবে ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসির মধ্যে দিয়ে। এবং এই ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসিগুলো এগুলো কোর্ট কর্তৃক বলবৎযোগ্য নয়, অর্থাৎ এগুলো ভায়োলেট হলে অর্থাৎ কোর্টে যাওয়া যাবে না। যেমন ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হলে সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে যাওয়া যাবে, আর্টিকেল 32 সুপ্রিম কোর্ট এবং 226 আর্টিকেল অনুযায়ী হাইকোর্টে, এবং সেগুলো তারা কোনো নাগরিকের ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হলে তারা রিট যেমন জারি করতে পারেন, সে একই রকম এখানে ডাইরেক্টিভ প্রিন্সিপাল এবং স্টেট পলিসির ক্ষেত্রে কোনো রকম এখানে এই বিধানগুলি নেই। নেক্সট তোমরা আর্টিকেলটা দেখো যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। দ্য স্টেট শ্যাল নট ডিনাই টু এনি পারসন ইকুয়ালিটি বিফোর ল, এটা ফান্ডামেন্টাল রাইটস আর্টিকেল 14। দ্য স্টেট অ্যান্ড নট ডিসক্রিমিনেট এগেনস্ট এনি পারসন অন গ্রাউন্ডস রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স অর বার্থ অফ প্লেস, এটাও ফান্ডামেন্টাল রাইটস, এটা আর্টিকেল 15। এবং আনটাচেবিলিটি ইজ অ্যাবলিশড অ্যান্ড প্র্যাকটিস ইন এনি ফর্মস শ্যাল বি দ্য পানিশেবল ল, এটা অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল রাইটস, এটা আর্টিকেল 17। এবং নেক্সট দ্য স্টেট শ্যাল এন্ডিভার টু প্রোটেক্ট অ্যান্ড ইমপ্রুভ দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড সেফগার্ডিং অফ ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ, এটা ডিপিএসপি, এটা ডিপিএসপির আর্টিকেলে আছে, যেটা 48A। এই ডিপিএসপির 48 এই আর্টিকেলে বলা হয়েছে যে এনভায়রনমেন্ট এবং ফরেস্ট এবং ওয়াইল্ড লাইফ প্রোটেকশন করার ব্যাপারটি এখানে ইনক্লুড করা আছে এই আর্টিকেল 48। কিন্তু এটা প্রথম থেকে ডিপিএসপিতে থাকেনি, এটা পরবর্তীকালে যোগ হয়, যে 1976-এর 42nd অ্যামেন্ডমেন্টের অন্তর্গত করে এটা যোগ করা হয়। নেক্সট যেটা যে রাইট টু প্রপার্টি, রাইট টু প্রপার্টি পূর্বে ফান্ডামেন্টাল রাইট ছিল,
এবং বর্তমানে এটি ফান্ডামেন্টাল রাইটসে নেই। এটা একটা প্রথমে এটা ছিল 31 আর্টিকেল অনুযায়ী ফান্ডামেন্টাল রাইটস, কিন্তু বর্তমানে এটিকে লিগ্যাল রাইটস করা হয় এবং এটি আছে 300 এর অন্তর্গত একটা লিগ্যাল রাইটস। নেক্সট আছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফান্ডামেন্টাল রাইটস, কোনটি ফান্ডামেন্টাল রাইটস নয়? রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, এটি একটি ফান্ডামেন্টাল রাইটস। এবং রাইটস এগেনস্ট এক্সপ্লয়টেশন এটা আছে আর্টিকেল 23 এবং 24 এই আর্টিকেলের অন্তর্গত। ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, এটি অবশ্যই ডিপিএসপি, এটা অ্যান্সার হবে এখানে যে কোনটি ফান্ডামেন্টাল রাইটস নয়। এটি ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, এটি ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, এটি ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির অন্তর্গত এবং এটি আছে আর্টিকেল 39-এ। এবং ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়ালিটি বিফোর ল এটি একটি ফান্ডামেন্টাল রাইটস এবং ইকুয়ালিটি বিফোর ল এটা আছে আর্টিকেল 14 এবং রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন এটা ফান্ডামেন্টাল রাইটস এবং এখানে এটা 25 অর্থাৎ 25 থেকে 28 নম্বর আর্টিকেলের মধ্যে দিয়ে এই রাইট টু ফ্রিডম অফ রিলিজন এই আর্টিকেলগুলো এখানে নিহিত আছে। অর্থাৎ তোমরা ফান্ডামেন্টাল রাইটস কোনটি নয় তোমরা দেখলে যে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক। এখানে কোয়েশ্চেনটি দেওয়া আছে, তোমরা দেখে নাও। দ্য ভার্ডিক্ট বাই দ্য সুপ্রিম কোর্ট দ্যাট দ্য অরিজিনাল স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন ক্যান নট বি অ্যামেন্ডমেন্ট ওয়াজ গিভেন ইন হুইচ কেস? কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচারটা চেঞ্জ করা যাবে না, এই ভার্ডিক্টে নিম্নলিখিত কোন কেসটি দেওয়া হয়? এখানে তোমরা দেখে নাও যে সজ্জন সিং কেস এটা ছিল 1965 এবং সজ্জন সিং কেস তার আগে আরেকটি ছিল শঙ্করী প্রসাদ কেস, এটা 1951। এখানে বলা হয়েছিল যে পার্লামেন্ট ফান্ডামেন্টাল রাইটস সমেত যে কোনো অর্থাৎ যে কোনো পার্ট বা যে কোনো অংশ কনস্টিটিউশনের সেটা চেঞ্জ করতে পারবে। এবং পরবর্তীকালে গোলকনাথ কেস এটা তোমরা দেখে নাও। গোলকনাথ কেস, এই গোলকনাথ কেসের অন্তর্গত বলা হয়, এটা হয়েছিল 1967-এ। এই 1967 এটা গোলকনাথ কেস ভার্সেস স্টেট অফ পাঞ্জাব ছিল। এখানে বলা হয় যে পার্লামেন্ট ফান্ডামেন্টাল রাইটস যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করতে পারবে না এখানে বলা হয়। কিন্তু পরবর্তীকালে কেশবানন্দ ভারতী কেস 1973-তে এই কেশবানন্দ ভারতী কেস এই কেসে জাজমেন্ট আসে এবং এই জাজমেন্টে বলা হয় যে পার্লামেন্ট কনস্টিটিউশন অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস সমেত কনস্টিটিউশন চেঞ্জ করতে পারবে, অ্যামেন্ড করতে পারবে। এবং কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে যে বেসিক্স বা অরিজিনাল যে বেসিক স্ট্রাকচারটা আছে সেটা কনস্টিটিউশনে চেঞ্জ করা যাবে না। নেক্সট যে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ইলেক্টেড বাই অ্যান ইলেকটোরাল কলেজ কনসিস্টিং অফ দ্য মেম্বার। এটা তোমরা দেখে নাও যে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের নির্বাচন কীভাবে হয়। ভাইস প্রেসিডেন্টের নির্বাচনে কে কে অংশগ্রহণ করে? ভাইস প্রেসিডেন্টের নির্বাচনে ইলেক্টেড এবং নমিনেটেড মেম্বার অফ দ্য পার্লামেন্টের যারা ইলেক্টেড মেম্বার আছে প্লাস যারা নমিনেটেড মেম্বার আছে, অর্থাৎ রাষ্ট্রপতি যে লোকসভাতে 2 জন অ্যাংলো ইন্ডিয়ান এবং রাজ্যসভাতে 12 জন বিভিন্ন যে আর্টস সায়েন্স বিভিন্ন সোশ্যাল সায়েন্স বিভিন্ন যে ডিপার্টমেন্ট থেকে নিয়োগ করেন, এইগুলো হচ্ছে নমিনেট। অর্থাৎ ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রে ইলেক্টেড এবং নমিনেটেড পার্লামেন্টের সবাই এখানে ভোটে অংশগ্রহণ করতে পারবে, কিন্তু শুধুমাত্র প্রেসিডেন্টের ক্ষেত্রে শুধুমাত্র ইলেক্টেড মেম্বার, পার্লামেন্টের ইলেক্টেড মেম্বার এবং স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিরও ইলেক্টেড মেম্বার তারা প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করে এবং ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রে অংশগ্রহণ করে লোকসভা এবং রাজ্যসভার নমিনেটেড এবং ইলেক্টেড মেম্বাররা। আর নেক্সট দেখো কোয়েশ্চেনটা যে দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান নমিনেট, লোকসভাতে কতজন মেম্বারকে নমিনেট করে এবং রাজ্যসভাতে কতজনকে? আমি তোমাদের এখনই বললাম যে লোকসভাতে প্রেসিডেন্ট নিয়োগ করতে পারে, নমিনেট করতে পারে 2 জনকে এবং রাজ্যসভাতে পারে 12 জনকে। এটা তোমরা মাথায় রাখবে, এই 2 জন এবং 12 জন। এবং এগুলো কোন কোন জায়গা থেকে পারে? এই 2 জনকে পারে অ্যাংলো ইন্ডিয়ান, অর্থাৎ লোকসভাতে 2 জন অ্যাংলো ইন্ডিয়ান থাকবে এবং রাজ্যসভাতে যে 12 জন নমিনেট করতে পারে তার মধ্যে আর্টস সায়েন্স লিটারেচার ও সোশ্যাল সার্ভিস প্রভৃতি জায়গা থেকে 12 জনকে রাজ্যসভায় মনোনীত করতে পারেন প্রেসিডেন্ট। তো এটা অ্যান্সার হবে 2 এবং 12। নেক্সট হচ্ছে হু অ্যামং দ্য ফলোয়িং ডিড নট সার্ভ দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বিফোর বিকামিং প্রেসিডেন্ট হওয়ার আগে কে ভাইস প্রেসিডেন্ট হিসেবে কার্য পরিচালনা কে করেননি? সর্বপল্লী রাধাকৃষ্ণন, তোমরা জানো ইনি প্রথম ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ফার্স্ট ভিপি এরা, এবং ডক্টর জাকির হোসেন ইনিও ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ডক্টর এপিজে আব্দুল কালাম ইনি ভাইস প্রেসিডেন্ট প্রথমে থাকেননি, ইনি ডাইরেক্ট প্রেসিডেন্ট হিসাবে তিনি ভারতে এসেছিলেন, অর্থাৎ তিনি প্রেসিডেন্ট হওয়ার আগে ভাইস প্রেসিডেন্ট থাকেননি এবং তিনি ভারতের 11তম প্রেসিডেন্ট এবং তার সময়কালটা হচ্ছে 2002 থেকে 2007 পর্যন্ত, এই সময় তিনি প্রেসিডেন্ট ছিলেন। ডক্টর এপিজে আব্দুল কালাম তিনি একজন অবশ্যই বিশাল একজন ব্যক্তিত্ব। নেক্সট আর্টিকেলটা তোমরা দেখো যে
এখানে ছিল যে আউট অফ দ্য ফলোয়িং হু নট সার্ভ এজ দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভাইস প্রেসিডেন্ট হিসাবে কে নিম্নলিখিত কে সার্ভ করেনি। প্রত্যেকেই এই ডক্টর জাকির হোসেন, রাধাকৃষ্ণান, ভিভি গিরি, এনারা প্রত্যেকেই ভাইস প্রেসিডেন্ট ছিলেন। এবং রাজেন্দ্র প্রসাদ ইনি ভাইস প্রেসিডেন্ট থাকেননি, ইনি প্রেসিডেন্ট হিসাবে সার্ভ করেছিলেন ভারতে। ইন হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাজ দ্য জয়েন্ট সিটিং অফ লোকসভা অ্যান্ড রাজ্যসভা বিন প্রোভাইডেড। জয়েন্ট সিটিং এবং লোকসভা এর প্রথমে তোমরা দেখে নাও জয়েন্ট সিটিংয়ের প্রয়োজন কখন হয়, যেমন লোকসভায় কোনো বিল এবং রাজ্যসভায় কোনো বিলের মধ্যে যখন মত পার্থক্য তৈরি হয়, তখন কোনো বিল ডেডলক কন্ডিশনে চলে যায়, অর্থাৎ বিলটা পাস করার যখন প্রয়োজনীয়তা দেখা যায় অথচ সেই বিলটি ডেডলক অবস্থায় থাকে, সেই ক্ষেত্রে প্রেসিডেন্ট একটা জয়েন্ট সিটিংয়ের ব্যবস্থা করেন লোকসভা এবং রাজ্যসভাকে নিয়ে একত্রে, এবং সেটি সভাপতিত্ব করেন স্পিকার, তোমরা জানো, এবং সেটা আর্টিকেল 108 অনুসারে করা হয় এই জয়েন্ট সিটিংটা। নেক্সট তোমরা এখানে যে দ্য ফার্স্ট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, প্রথম ইলেকশন কমিশন ছিলেন সুকুমার সেন, এটা তোমরা অবশ্যই জেনে থাকবে যে সুকুমার সেন তিনি অ্যাকচুয়ালি 21শে মার্চ 1950 থেকে 19 অক্টোবর অর্থাৎ 1950 থেকে ফার্স্ট ইলেকশন কমিশন ছিলেন 50 থেকে 58 পর্যন্ত, 1958 পর্যন্ত তিনি ফার্স্ট ইলেকশন কমিশনার হিসেবে কাজ করেছেন। এবং নেক্সট হচ্ছে হুইচ অ্যামাং দ্য ফলোয়িং দ্য মিডিল ইউনিট অফ থ্রি টায়ার পঞ্চায়েত সিস্টেম। পঞ্চায়েত সিস্টেমে তোমরা জানো তিনটা প্রধান টায়ারে ভাগ করা আছে। তিনটা টায়ার কী কী, যেটা হচ্ছে একটা গ্রাম পঞ্চায়েত, নেক্সট পঞ্চায়েত সমিতি, আর একটা হচ্ছে জেলা পরিষদ। তো এখানে মিডিল যে সিস্টেমটা, মিডিল টায়ার হচ্ছে পঞ্চায়েত সমিতি। তোমরা দেখো নেক্সট যে সরকারিয়া কমিশন সরকারিয়া কমিশন কত সালে গঠন করা হয়েছিল। সরকারিয়া কমিশন অ্যাকচুয়ালি কিসের জন্য গঠন করা হয়েছিল? সরকারিয়া কমিশন মেনলি সেন্ট্রাল স্টেট রিলেশন এর ভিত্তিতে গঠন করা হয়েছিল, এবং এটা গঠন করা হয়েছিল না এই সরকারিয়া কমিশন, তোমরা হয়তো এটা জেনে থাকবে সরকারিয়া কমিশনের গঠন করা হয়েছিল, এটা তোমাদের উপরে ছেড়ে দিলাম। এটার অ্যান্সার তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আনলাইক দ্যাট অফ লোকসভা, হোয়াট ইজ দ্য পিরিয়ড অফ রাজ্যসভা? লোকসভায় যেমন 5 বছরের একটা মেয়াদ থাকে, অর্থাৎ 5 বছর, অর্থাৎ লোকসভায় কোনো এমপি যদি নির্বাচিত হন তিনি 5 বছর পদে থাকবেন। রাজ্যসভার মেয়াদ কতদিন? লোকসভায় যেমন 5 বছর পরে নতুন পুনরায় নির্বাচন হয়, রাজ্যসভাতে নির্বাচন বা রাজ্যসভাতে ইনডাইরেক্টভাবে ভোট হয়, তোমরা জানো। তো রাজ্যসভার মেয়াদ, তো এটা তোমরা দিকে বলে দিই যে রাজ্যসভা হচ্ছে একটা এটা পার্লামেন্ট নয়, এটা অ্যাকচুয়ালি পার্মানেন্ট হবে। রাজ্যসভা একটা পার্মানেন্ট হাউস, এই হাউসটিকে ভেঙে দেওয়া যায় না। লোকসভা যেমন 5 বছর পূর্বে ভেঙে দেওয়া যায়, কিন্তু রাজ্যসভা ভেঙে দেওয়া যায় না। এবং ইন্ডিভিজুয়ালি যদি বলা হয়, ইন্ডিভিজুয়ালি প্রতিটি মেম্বার 6 বছর সার্ভ করেন রাজ্যসভাতে, এবং প্রতি দু বছর অন্তর 1/3 মেম্বার রিটায়ার হয়ে যান, অর্থাৎ 6 বছর টার্ম পূর্ণ হয়ে যায় যখন ইন্ডিভিজুয়ালি কোনো ব্যক্তি, এবং প্রতি 2 বছর অন্তর 1/3 পার্সন এই রাজ্যসভা থেকে রিটায়ার্ড হন। এই জিনিসটা মাথায় রাখবে। নেক্সট যেটা আলোচনা করবো যে দ্য গার্ডিয়ান অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, আমাদের সংবিধানের গার্জিয়ান হিসাবে কাকে আমাদের অ্যাকচুয়ালি বলা হয়, যে কে গার্জিয়ান সংবিধানের? অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সংবিধানের গার্জিয়ান। কারণ সুপ্রিম কোর্ট কোনো যখন নাগরিকদের কোনো যখন ফান্ডামেন্টাল রাইটস বা সংবিধানের কোনো অংশ যখন ভায়োলেট করা হয়, তখন সুপ্রিম কোর্টেই সেটা দেখাশোনা করেন। জুডিশিয়াল রিভিউ একটা সিস্টেম আছে। আবার এটা তোমরা মনে রাখবে যে গার্ডিয়ান অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয় সুপ্রিম কোর্টকে। দ্য লোকসভা ওয়াজ ফার্স্ট কনস্টিটিউটেড, প্রথম লোকসভা গঠিত হয় কোন সময়? লোকসভা ফার্স্ট যখন লোকসভা ফার্স্ট নির্বাচন হয়, সেই সময়টা ছিল ফার্স্ট লোকসভা, যে এপ্রিল 1952 থেকে লোকসভা ফার্স্ট লোকসভা এখানে গঠন করা হয়, এবং এটা চলেছিল 1957 এপ্রিল পর্যন্ত। 1957 হবে, 57 এপ্রিল পর্যন্ত এখানে ছিল 5 বছর। তো এটা হবে 1952। আর নেক্সট তোমরা দেখে নাও যে আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ক্যান দ্য পার্লামেন্ট লেজিসলেট অন এনি সাবজেক্ট অফ দ্য স্টেট লিস্ট? স্টেট লিস্টের আন্ডারে যেসব বিষয়গুলো সাবজেক্টগুলো রাখা আছে, সেগুলো কোন আর্টিকেল অনুযায়ী পার্লামেন্ট সেগুলোকে চেঞ্জ করতে পারবে? এটা কোশ্চেন, যে এখানে কোন আর্টিকেল অনুযায়ী চেঞ্জ করা যায়? 249 আর্টিকেল, এই আর্টিকেল 249 আর্টিকেল অনুযায়ী পার্লামেন্ট রাজ্যের কোনো একটা বিষয়কে নিয়ে সে বিষয় চেঞ্জ করতে পারবেন। এবং দ্য ফাইন্যান্স কমিশন ওয়াজ কনস্টিটিউটেড, ফাইন্যান্স কমিশন কত সালে কনস্টিটিউট করা হয়? ফাইন্যান্স 1951।
51 ফাইন্যান্স কমিশন গঠন করা হয় এবং ফাইন্যান্স কমিশনের টোটাল মেম্বার আছে একজন চেয়ারম্যান এবং 4 জন সম্পাদক, টোটাল 5 জন মেম্বার আছে ফাইন্যান্স কমিশনে। এবং এটা ফাইন্যান্স কমিশনের আর্টিকেল 280 নম্বর আর্টিকেলে ফাইন্যান্স কমিশন নিয়ে আলোচনা করা আছে। এবং এই ফাইন্যান্স কমিশনের প্রধান কাজ ডিস্ট্রিবিউশন অফ শেয়ার বিটুইন ট্যাক্সের যে টাকাটা সেটা শেয়ার করা সেন্ট্রাল এবং স্টেটের মধ্যে। এবং বর্তমানে ফাইন্যান্স কমিশনের সুপারিশ অনুযায়ী রাজ্যে যে শেয়ারটা সেটা হচ্ছে 42%, এটা পূর্বে 32% ছিল। এবং এই কি রিসেন্টলি এটা 42% করা হয়। এবং তোমরা দেখো যে নেক্সট অ্যান্টি ডিফেকশন ল এনাক্টেড ইন হুইচ ইয়ার। অ্যান্টি ডিফেকশন ল এটা তোমরা জানো এটা রাজীব গান্ধী যখন প্রাইম মিনিস্টার ছিলেন সেই সময় অ্যান্টি ডিফেকশন লটা এনাক্ট করা হয়। সেই সময়টা ছিল 1985, অর্থাৎ এটা এনাক্ট করা হয়। এবং 10 শিডিউল, আমাদের এর পূর্বে 9টি শিডিউল ছিল এবং এটা এনাক্ট করার পরে এটা 10 শিডিউলের অন্তর্গত এটা রাখা হয়। এবং বর্তমানে আমাদের এখন শিডিউল আছে 12টি এবং পরবর্তীকালে আবার শিডিউল 2টি যোগ করা হয়, তোমরা পরবর্তীকালে দেখবে এগুলো। আর নেক্সট হচ্ছে দ্য রাইট টু কনস্টিটিউশন রেমেডি ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এ প্রোভাইড ফর আন্ডার কনস্টিটিউশনাল রেমেডি। এটা কত নম্বর আর্টিকেলে প্রোভাইড করা আছে? এটা আর্টিকেল 32। এটা সুপ্রিম কোর্ট অনুযায়ী আর্টিকেল 32, অর্থাৎ কনস্টিটিউশন অর্থাৎ নাগরিকদের যদি অর্থাৎ সিটিজেনের যদি কোনো ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হয় সেক্ষেত্রে নাগরিক ডাইরেক্ট হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যেতে পারবেন। হাইকোর্টে 226 নম্বর আর্টিকেল এবং সুপ্রিম কোর্টে 32 নম্বর আর্টিকেল অনুযায়ী তারা সেখানে আবেদন করতে পারবে ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেটের কারণে। এবং সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট সেখানে 5টি রিটস জারি করেন। এটা তোমরা মনে রাখবে, এই 5টি রিটস জারি করতে পারেন। সেই 5টি রিটস কি? হেভিয়াস কর্পাস আছে, ম্যান্ডামাস আছে, প্রোহিবিশন, কোয়ারান্টো এবং সার্টিওরারি। এই 5টি রিট তারা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে জারি করতে পারে। আর্টিকেল 32 সুপ্রিম কোর্ট এবং আর্টিকেল 2 to 6 হাইকোর্ট। নেক্সট তোমরা দেখে নাও, হু অ্যামং দ্য ফলোয়িং ইজ নট স্টিপুলেটেড, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট স্টিপুলেটেড ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার কোনটা অ্যাকচুয়ালি পার্ট 9? ইন্ডিয়ান পাবলিক সার্ভিস কমিশন, এটা জানা তোমার পার্ট। ইলেকশন কমিশন, কাউন্সিল অফ মিনিস্টার, এগুলো সবগুলোই কনস্টিটিউশনের পার্ট। প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া, যেটা বর্তমানে নীতি আয়োগ হিসাবে পরিচিত, এটা কনস্টিটিউশনের পার্ট নয়। এটা একটা ক্যাবিনেট রেজুলেশনের মাধ্যমে এই প্ল্যানিং কমিশনটা গঠন করা হয়েছিল। এবং নেক্সট, নগরপালিকা বিল ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড পার্লামেন্ট ডিউরিং দ্য প্রাইম মিনিস্টার। নগরপালিকা বিলটি প্রথম পার্লামেন্টে ইনক্লুড করা হয় 1989-এ। এই সময় প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী এবং এটা পার্লামেন্টে লোকসভাতে পাস হয়েছিল, কিন্তু রাজ্যসভাতে 5টি ভোটের কারণে সেই সময় ফেল হয়ে গেছিলো। এবং যদিও পরবর্তীকালে আবার এটিকে আবার পার্লামেন্টে পেশ করানো হয়। এটা অ্যান্সার হবে রাজীব গান্ধী। নেক্সট তোমরা দেখো, আইডেন্টিফাই দ্য কারেক্ট ক্রোনোলজিক্যাল অর্ডার অফ দ্য ফলোয়িং ল্যান্ডমার্ক জাজমেন্ট বাই দ্য সুপ্রিম কোর্ট। তোমরা দেখে নাও যে মিনার্ভা মিলস কেস, এটা 1980 সালে হয়। গোলকনাথ কেসটা 1967। এবং একে গোপালন কেস, এটা হয়েছিল 1950-তে। আর 9th শিডিউল এটি রাখা এটা হয়েছিল 2007 সালে। অর্থাৎ তোমরা এখান থেকে ক্রোনোলজিক্যালি তোমরা এখানে বুঝতে পারবে যে কীভাবে কোনটা অ্যান্সার হবে। যে ফার্স্ট যেটা হয় সেটা হচ্ছে এখানে গোপালন কেস, অর্থাৎ 3। গোপালন কেসের পর হয় গোলকনাথ কেস 3-2, অর্থাৎ এটা অ্যান্সার দেখে নাও যে প্রথম গোপালন কেস 1967, তারপর প্রথম একে গোপালন কেস 1950, দেশ গোলকনাথ কেস 1967, তারপর হয় মিনার্ভা মিলস কেস, এটা হচ্ছে 1980 সালে। এবং 9th শিডিউল কনস্টিটিউশন কেসটা 2007 সালে। এটা তোমরা মনে রাখবে, কেসগুলো খুবই ইম্পর্টেন্ট। এই কেস রিলেটেড প্রচুর কোয়েশ্চেন ডাব্লিউবিসিএস মেনে আসে, তো তোমরা এগুলো কেসগুলো রেডি করে নেবে। নেক্সট কোয়েশ্চেন যেটা যে অ্যান্টি ডিফেকশন ল প্লেসড। অ্যান্টি ডিফেকশন লটা আমি তোমাদের একটু আগে বললাম, অ্যান্টি ডিফেকশন লটা 10th শিডিউলের অন্তর্গত রাখা হয়। এবং 52তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1985 এই 10th অ্যান্টি ডিফেকশন লটা এটা 10th শিডিউলের অন্তর্গত করা হয়। এখানে কোয়েশ্চেনটা তোমরা দেখে নাও যে হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন প্রোভাইডস দ্য পার্লামেন্ট টু পাওয়ার দ্য অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন। অর্থাৎ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করতে পারে পার্লামেন্ট কত নম্বর আর্টিকেল অনুযায়ী? এখানে আর্টিকেলটা 368 আর্টিকেল অনুযায়ী পার্লামেন্ট চাইলে কনস্টিটিউশন চেঞ্জ করতে পারবে। অর্থাৎ পার্লামেন্ট
প্রয়োজনে অ্যামেন্ডমেন্ট করে কনস্টিটিউশনের কিছু প্রভিশন চেঞ্জ করতে পারবে। এবং এটা অ্যাকচুয়ালি তিনটা প্রসিডিউর আছে। এটা হচ্ছে সিম্পল মেজরিটি, একটা স্পেশাল মেজরিটি আর একটা আছে স্পেশাল মেজরিটি উইথ হাফ অফ দ্য স্টেটস কনসেন্টস। অর্থাৎ স্পেশাল মেজরিটি অর্থাৎ সিম্পল মেজরিটি কি, সিম্পল মেজরিটি অর্থাৎ অর্ধেকের বেশি অর্থাৎ মেম্বারে যদি বিলটা পাস করে তখন সেটা সিম্পল মেজরিটি। আর স্পেশাল মেজরিটি কি, স্পেশাল মেজরিটি প্রেজেন্ট এবং ভোটিং 2/3 মেম্বার অফ দ্য পার্লামেন্ট। আর স্পেশাল মেজরিটি 2/3 মেম্বার অফ দ্য পার্লামেন্ট সঙ্গে চায় বা স্পেশাল হাফ স্টেটের কনসেন্ট অর্থাৎ অর্ধেক রাজ্যের সহমতিও প্রয়োজন। এবং এই তিনটি মেনলি প্রসিডিওর করা আছে কনস্টিটিউশন চেঞ্জ করার। এবং কনস্টিটিউশন চেঞ্জ করা অ্যাকচুয়ালি খুবই জটিল, এটা একটা জটিল প্রক্রিয়া। এবং এই 368 অনুযায়ী এই পার্লামেন্ট চাইলেই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে চেঞ্জ করতে পারেন। নেক্সট দেখে নাও তোমরা আর্টিকেলটা, যে ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কীভাবে ইমপিচমেন্ট করা হয়। তো এই ইমপিচমেন্ট এটা আর্টিকেল 61 61 নম্বর আর্টিকেল অনুযায়ী প্রেসিডেন্টকে ইমপিচমেন্ট করা হয়। এবং এই ইমপিচমেন্ট অ্যাকচুয়ালি লোকসভা এবং রাজ্যসভা দুজনে মিলে করতে পারে। অ্যাকচুয়ালি এটা করার একটা প্রসিডিওর আছে। প্রথমে যে হাউসে এটাকে বিলটা উত্থাপন করা হয় অর্থাৎ সেই হাউসের 1/4 মেম্বারে এটাকে সমর্থন করতে হবে। 1/4 মেম্বার সমর্থন করার পর সেটিকে 15 ডেজ আগে রাষ্ট্রপতিকে সেই বিলটা সম্পর্কে জানানো প্রয়োজন যে এই বিলে আপনাকে ইমপিচমেন্ট করার ব্যাপারে একটা উত্থাপন করা হয়েছে। এবং পরবর্তীকালে সেটা 2/3 মেজরিটিতে সেই হাউসে পাস হতে হবে। অর্থাৎ লোকসভাতে যদি প্রথমে বিলটা উত্থাপন করতে হয় তো 1/4 মেম্বারের বিলটাকে প্রথমে সাপোর্ট করতে হবে, তারপর সেটা প্রেসিডেন্টকে 14 দিন আগে পাঠাতে হবে। এবং তারপর লোকসভাতে 2/3 মেম্বার মেজরিটি দিয়ে সেটা বিলটাকে পাস করে পরে লোকসভাতে সেটি পাঠানো হবে। লোকসভাতে পাস করার পর রাজ্যসভাতে পাঠানো হবে। এবং রাজ্যসভায় প্রথমে এটি নিয়ে একটি তদন্ত করবেন। সেই তদন্তে রাষ্ট্রপতি নিজেও ভাগ নিতে পারেন। এবং তারপর সেই তদন্ত করার পর যদি ইমপিচমেন্ট যদি করার প্রতি সহমত দেন, অর্থাৎ প্রেসিডেন্টকে ইমপিচমেন্ট করা হয় যদি কনস্টিটিউশন ভায়োলেট, অর্থাৎ যদি প্রেসিডেন্ট কনস্টিটিউশন ভায়োলেট করে অর্থাৎ সংবিধান যদি মান্য না করে থাকেন, সেক্ষেত্রে প্রেসিডেন্টকে ইমপিচমেন্ট করার প্রশ্ন ওঠে। তো রাজ্যসভা পরবর্তীকালে যদি মনে করেন যে হ্যাঁ প্রেসিডেন্টকে ইমপিচমেন্ট করা প্রয়োজন, এবং সেক্ষেত্রেও সেই হাউসে 2/3 অংশ 2/3 মেজরিটিতে বিলটি পাস করে পরে অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভাতে তারপরে প্রেসিডেন্টকে ইমপিচমেন্ট করা হয়। তো তোমরা এটা জেনে নেবে। নেক্সট তোমরা দেখে নাও যে হুইচ অফ দ্য ফলোয়িং কনস্টিটিউটস এ ফাইন্যান্স কমিশন অফ ইন্ডিয়া। ফাইন্যান্স কমিশন অফ ইন্ডিয়া কে কনস্টিটিউট করে, না এটা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া করে। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া প্রতি 5 বছরের জন্য ফাইন্যান্স কমিশনকে নিয়োগ করেন। এবং এই ফাইন্যান্স কমিশন এটা ফাইন্যান্স কমিশন কত নম্বর আর্টিকেল আছে এটা তোমরা তোমাদের জানতে হবে। যে ফাইন্যান্স কমিশন আমি তোমাদের একটু আগেই বললাম 280 নম্বর আর্টিকেলে ফাইন্যান্স কমিশন আছে। এখানে টোটাল মেম্বার আছে, একজন চেয়ারম্যান থাকেন এবং 4 জন মেম্বার থাকেন, টোটাল 5 জন মেম্বার। এবং প্রতি 5 বছরের জন্য ফাইন্যান্স কমিশন গঠন করা হয়। তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে এখন বর্তমানে কত নম্বর ফাইন্যান্স কমিশন এটা চলছে। তো নেক্সট যেটা, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং হাইকোর্টস হ্যাজ দ্য টেরিটোরিয়াল জুরিডিকশন ওভার আন্দামান নিকোবর। এবং আন্দামান নিকোবর একটা ইউনিয়ন টেরিটরি। এবং এই আন্দামান নিকোবরের ইউনিয়ন টেরিটরি এখানে যে হাইকোর্ট, এখানে অর্থাৎ জুডিশিয়াল হাইকোর্টের যে জুডিশিয়াল এখানে কাজগুলো এখানে কোথায় হয়, এগুলো হয় সম্পূর্ণ সব কলকাতাতে। এবং এই কলকাতা এটা হচ্ছে ভারতের ফার্স্ট হাইকোর্ট, ওল্ডেস্ট হাইকোর্ট। আর বর্তমানে হাইকোর্টের সংখ্যা বর্তমানে কতগুলি হাইকোর্ট আছে এটা একটা কনস্টিটিউশনে এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেয় মাঝে মাঝে। তোমরা জেনে রাখো যে 25টি বর্তমানে হাইকোর্ট আছে। এবং লেটেস্ট যে হাইকোর্ট সেটা হচ্ছে যে তেলেঙ্গানা হাইকোর্ট, যেটা 1 জানুয়ারি 2019 অর্থাৎ 2019-এর 1 জানুয়ারি এটা এই তেলেঙ্গানা হাইকোর্ট গঠিত করা হয়। এবং এটা লেটেস্ট হাইকোর্ট। এবং ওল্ডেস্ট হাইকোর্ট হচ্ছে ক্যালকাটা হাইকোর্ট, যেটা গঠন করা হয়েছিল 1862 জুলাই। এটা তোমরা মনে রাখবে। যে নেক্সট, ডিস্ট্রিক্ট জাজ ইন এ স্টেট আর অ্যাপয়েন্টেড। একটা স্টেটের যে ডিস্ট্রিক্ট জাজ আছে তাদেরকে কে অ্যাপয়েন্টমেন্ট করে, তাদেরকে গভর্নর অ্যাপয়েন্ট করে। এবং গভর্নর অ্যাপয়েন্টমেন্ট করে এবং তার আগে তিনি গভর্নমেন্ট কনসালটেশন করে হাইকোর্টের সঙ্গে। অর্থাৎ হাইকোর্টের সঙ্গে কনসালটেশন করার পরেই গভর্নর ডিস্ট্রিক্ট জাজদের নিয়োগ করেন। এই ডিস্ট্রিক্ট জাজদের কিছু কোয়ালিফিকেশন আছে, তাদের 7 বছর অ্যাডভোকেট হিসাবে কাজ করতে হবে, 7 ইয়ার্স অ্যাডভোকেট হিসাবে কাজ করে। এবং এই ডিস্ট্রিক্ট জাজদের আর্টিকেল আছে 233 থেকে 237-এর আর্টিকেলের মধ্যে এই ডিস্ট্রিক্ট জাজ অর্থাৎ ডিস্ট্রিক্ট জাজ বা আদার্স যে সেশন কোর্ট সম্পর্কে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করা আছে এখানে।
নেক্সট এখানে দেখা যায় প্ল্যানিং কমিশন কত সালে সেট আপ করা হয় না কোন সময় সেট আপ করা হয়, যে 1950-তে একটা ক্যাবিনেট রেজুলেশনের মাধ্যমে প্ল্যানিং কমিশন এটা তৈরি করা হয়েছিল। তোমরা জানো এটা কোনো কনস্টিটিউশনের পার্ট নয় এবং বর্তমানে এটা নীতি আয়োগ হিসাবে এই নামে পরিচিত। এটা 2015 সালে এই নীতি আয়োগ গঠন করা হয়। নেক্সট হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ইন স্টেট লিস্ট আন্ডার কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, কোনটা স্টেট লিস্টের আন্ডারে নয়। তোমরা জানো তিনটা টোটাল লিস্ট আছে, একটা আছে ইউনিয়ন লিস্ট, একটা স্টেট লিস্ট, একটা কনকারেন্ট লিস্ট। ইউনিয়ন লিস্টে এখন বর্তমানে সাবজেক্ট আছে 100, স্টেট লিস্টে আছে 61, যেটা পূর্বে ছিল 66, এখন বর্তমানে 61, এবং একটা আছে কনকারেন্ট লিস্ট যেটা পূর্বে ছিল 47 এবং বর্তমানে আছে 52। এতগুলো সাবজেক্ট রাখা আছে এবং স্টেট লিস্টের আন্ডারে কোনটি নয়, তোমরা দেখো জানো যে ফিশারিং, গ্যামলিং এবং এগ্রিকালচার এগুলো স্টেট লিস্টের আন্ডারে, এবং ইন্স্যুরেন্স এটা হচ্ছে সেন্ট্রাল লিস্টের। তোমরা এটা জেনে রাখবে এবং লিস্টগুলো সবগুলো অবশ্যই পড়বে। দ্য টার্ম অফ দ্য কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, এখানে তোমাদের জেনে রাখতে হবে যে ক্যাগকে বলা হয় পাবলিক পার্স, অর্থাৎ জনগণের যে মানি ব্যাগ, এই কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলকে বলা হয়। এবং এই কম্পট্রোলার অ্যান্ড জেনারেলকে একটা কথা এখানে আমি বলবো যে বি.আর. আম্বেদকর স্যার তিনি এই ক্যাগ পোস্টটাকে বলেছিলেন যে শ্যাল বি দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অফিসার আন্ডার কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এবং এই ক্যাগ এদের এই ক্যাগ সম্পর্কে সংবিধানে বলা হয়েছে যে 148 নম্বর আর্টিকেলের অন্তর্গত যে আর্টিকেলের সমস্ত কিছু ক্যাগ রিলেটেড আলোচনা করা হয়েছে। এবং এই ক্যাগকে যে রিমুভ করার প্রক্রিয়াটা খুবই জটিল, যে সুপ্রিম কোর্টের অর্থাৎ সুপ্রিম কোর্টের যারা বিচারপতি তাদেরকে যেভাবে রিমুভ করতে হয় অর্থাৎ সেই পদ্ধতিতে এই ক্যাগকেও রিমুভ করা যায়, অর্থাৎ রিমুভ করার পদ্ধতিটা খুবই জটিল। এবং ক্যাগকে বলা হয় গার্জিয়ান অফ দ্য পাবলিক পার্স, আমি তোমাদের বললাম। আর এটা তাদের বয়স, যে তাদের কি টার্মটা আছে, তারা কত বছর এই পদে থাকতে পারবেন, তারা 6 বছর আর 65 বছর, 6 ইয়ার্স আর 65 ইয়ার্স, অর্থাৎ দুটোর মধ্যে যেটা পূর্বে হবে সেটাই ধরা হবে। অর্থাৎ যদি 6 বছর তারা যদি কার্যকারণ করেন তারপর রিটায়ারমেন্ট হবে, বা 65 বছর যদি তাদের এজ হয়ে যায় তখন তারা রিটায়ারমেন্ট হবেন। তো নেক্সট তোমরা দেখে নাও যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং আর্টিকেলস অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া স্পেসিফিক মেনশন অফ ভিলেজ পঞ্চায়েত, ভিলেজ পঞ্চায়েত সম্পর্কে কোন আর্টিকেলে বলা হয়েছে, আর্টিকেল 40 অর্থাৎ 40 নম্বর আর্টিকেল ভিলেজ পঞ্চায়েত গঠন সম্পর্কে বলা হয়েছে। এটা অ্যাকচুয়ালি ডিপিএসপির অন্তর্গত এই ভিলেজ পঞ্চায়েত এটা। নেক্সট তোমরা দেখে নাও যে হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য এক্সক্লুসিভ জুরিডিকশন অফ স্টেট গভর্নমেন্ট, অর্থাৎ এটা বলা হয়েছে স্টেট গভর্নমেন্টের আন্ডারে যে লিস্টগুলো আছে, লিস্ট যে স্টেট লিস্ট, সেন্ট্রাল লিস্ট, ইউনিয়ন লিস্ট যেটা আর একটা কনকারেন্ট লিস্ট, এগুলোর মধ্যে কোনটা স্টেট লিস্টের অন্তর্গত। কর্পোরেশন ট্যাক্স এটা ইউনিয়ন লিস্ট, কাস্টম ডিউটি ইউনিয়ন লিস্ট, ইনকাম ট্যাক্সটা ইউনিয়ন লিস্ট, এগুলো এই ইনকাম ট্যাক্সটা ডাইরেক্ট ট্যাক্সের অন্তর্গত ইউনিয়ন লিস্টে। আর সেল ট্যাক্স এটি হচ্ছে যে স্টেট লিস্টের অন্তর্গত সেল ট্যাক্স, এটা তোমরা জেনে রাখো। নেক্সট তোমরা জেনে রাখো যে দ্য চেয়ারম্যান অ্যান্ড মেম্বার অফ দ্য ইউপিএসসি হোল্ড অফিস ফর দ্য টার্ম, চেয়ারম্যান এবং ইউপিএসসি যারা মেম্বার এবং তারা কতদিন পর্যন্ত তারা অফিসে বহাল থাকেন, এটা একটা কোয়েশ্চেন। যে তোমরা জানো ইউপিএসসি 315 নম্বর থেকে 323 এই আর্টিকেলের অন্তর্গত ইউপিএসসি এখানে আলোচনা করা যায় ভারতীয় সংবিধানে, এবং এটি আছে পার্ট 14 আর্টিকেলে, পার্ট 14তে 315 থেকে 323 আর্টিকেলের মধ্যে ইউপিএসসি সম্পর্কে সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করা আছে। এবং এই ইউপিএসসি যারা মেম্বার এবং সেই মেম্বার কতজন হবে এটা ঠিক করবেন, সম্পূর্ণভাবে ঠিক করতে বলা হয়েছে প্রেসিডেন্টকে। প্রেসিডেন্টের অ্যাকচুয়ালি মতামত অনুযায়ী, অর্থাৎ প্রেসিডেন্ট যতজন চাইবেন ইউপিএসসির মেম্বার হিসাবে রিকমেন্ড করতে পারেন। সংবিধানে আমাদের বলা নেই কোনো নির্দিষ্টভাবে যে প্রেসিডেন্ট এতজনকে বা কোনো নির্দিষ্ট একটা সংখ্যাকে যে এতজনের মেম্বার থাকবেন ইউপিএসসিতে। আর বর্তমানে জেনারেলি 9 থেকে 11 জন মেম্বার থাকেন ইউপিএসসিতে। ইউপিএসসির মেম্বাররা কতদিন কার্যকারী থাকেন, অর্থাৎ 6 বছর এবং 65 ইয়ার্স, অর্থাৎ 6 বছর এবং 65 বছর যেটি আগে হবে তখন তারা রিটায়ারমেন্ট হতে পারবেন। এই কোয়েশ্চেনটা দেখো, দ্য মেম্বার অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স আর কালেকটিভলি রেসপন্সিবল, অর্থাৎ যারা মিনিস্টার থাকেন অর্থাৎ কাউন্সিল অফ মিনিস্টার তারা অ্যাকচুয়ালি যৌথভাবে কার উপরে রেসপন্সিবল থাকেন, যৌথভাবে অবশ্যই তারা রেসপন্সিবল থাকেন হাউস অফ দ্য পিপল, অর্থাৎ লোকসভার উপরে, অর্থাৎ এটা লোকসভা, এবং তার ভিতরে অন্তর্গত হচ্ছে কাউন্সিল অফ মিনিস্টার। অর্থাৎ কাউন্সিল অফ মিনিস্টার এখানে কিছুজন ব্যক্তি থাকেন এবং তারা সমগ্রভাবে যে লোকসভা তার উপরে তারা রেসপন্সিবল অবশ্যই থাকেন। তো এটা তোমরা দেখে নাও যে হাউস অফ দ্য পিপল হবে, অর্থাৎ লোকসভা।
আর নেক্সট কোয়েশ্চেন আছে হাউ মেনি টাইপস অফ এমার্জেন্সি হ্যাভ বিন এনভিসিজড বাই দ্য কনস্টিটিউশন। কনস্টিটিউশনের অন্তর্গত কতগুলি এখন এমার্জেন্সি আমাদের এমার্জেন্সি প্রভিশন আছে? তোমরা জানো এমার্জেন্সি প্রভিশন আমাদের কনস্টিটিউশনে 3টি আছে। এটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি আর্টিকেল 352, একটা স্টেট এমার্জেন্সি যেমন রাষ্ট্রপতি শাসন, সেটা হচ্ছে 356, এবং এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, সেটা হচ্ছে 360। এই 3টি আর্টিকেলের অন্তর্গত 3টি এমার্জেন্সি রাখা আছে আমাদের সংবিধানে। এবং তোমরা জানো যে ফিনান্সিয়াল এমার্জেন্সি 366 অনুযায়ী যে ফিনান্সিয়াল এমার্জেন্সি ভারতে এখনও পর্যন্ত একবারও জারি করা হয়নি। স্টেট এমার্জেন্সি প্রচুরবার জারি করা হয়, বিভিন্ন রাজ্যে জারি করা হয় প্রায় সময় সময়। এবং 352 এটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি। এখন পর্যন্ত ভারতে 3বার ন্যাশনাল এমার্জেন্সি জারি করা হয়েছে। একটা প্রথমে ভারত এবং চীনের যে যুদ্ধ, সেই সময় একবার ন্যাশনাল এমার্জেন্সি জারি করা হয়েছিল, সেটা সালটা 1962। এবং পরবর্তীকালে আবার ভারত পাকিস্তানের যুদ্ধ 1971, সেই সময় আবার ন্যাশনাল এমার্জেন্সি জারি করা হয়। আবার ইন্দিরা গান্ধীর সময় একবার ন্যাশনাল এমার্জেন্সি জারি করা হয়, সময়টা 1975 টু 1977। ইন্টারনাল যে ডিস্টারবেন্স, এই কারণে তিনি ন্যাশনাল এমার্জেন্সি জারি করেছিলেন। তো আজকের এই সমস্ত কোয়েশ্চেনগুলো আমি আলোচনা করলাম। তো তোমরা যদি তোমাদের কোয়েশ্চেনগুলো অবশ্যই তোমাদের ভালো লেগে থাকে এবং ক্লাসটা ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই শেয়ার করবে তোমাদের ফ্রেন্ডদের সঙ্গে। আর আমি এবার থেকে ডাব্লিউবিসিএস রিলেটেড সমস্ত যে মেন টপিকের উপরে ভিডিও এই চ্যানেলে আমি আপলোড করব। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।